প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা দেখছিলাম প্রথম অধ্যায়। তো আজকের আমাদের প্রথম অধ্যায়ের শেষ লেকচার। আমাদের চেষ্টা থাকবে আমরা আজকে শেষ করতে চাই। তো আজকের আমাদের যে টপিক আমরা এখানে দেখতে চাই, সেটা হলো আমাদের অর্থনৈতিক ব্যবস্থা আমরা দেখতে চাই। তো সেই অর্থনৈতিক ব্যবস্থার আন্ডারে আমরা ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করতে চাই। এখান থেকে আমরা জানতে পারবো যে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থ ব্যবস্থা কাকে বলে এবং এগুলোর ফিচার গুলো কি, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো কি, আমরা সেটা জানতে পারবো। তো এরপরে আমরা দেখতে চাই আমাদের শেষ টপিক, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে তুলনা আর কি। তো আমাদের মোটামুটি আজকের টার্গেট থাকবে যে এই তিনটা: ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থ ব্যবস্থা। এবং তারপরে আমরা দেখতে চাই যে অর্থনীতির যে দুটো ভাগ আমরা বলি, আহ, আহ, তার আকারের দিক থেকে একটাকে আমরা বলি ব্যষ্টিক অর্থনীতি এবং আরেকটাকে আমরা বলি সামষ্টিক অর্থনীতি। তো এই দুটো আমাদের দেখার টার্গেট আছে। তো আমাদের আসি, আমরা বলছি যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম। তো আজকের যে টপিক গুলো, এটা আমাদের তত্ত্বীয় আর কি। এখানে আমাদের চিত্র বা ওরকম কোনো গাণিতিক কোনো আমাদের বিশ্লেষণ নেই, তাহলে সেটা আমাদের জন্য তুলনামূলক অনেকের জন্য এটা ইজি হবে। তো এখন আমরা আসি, কিন্তু আমাদের এখান থেকে কোশ্চেন থাকে আর কি। তো সে তো আমাদের এটা সৃজনশীল কোশ্চেন এখান থেকে আসে বেশিরভাগ সময়। তো এটা আমাদের একটু ভালোভাবে পড়তে হবে, এবং পড়ার আগে আমাদের কনসেপ্ট গুলো যাতে মাথায় থাকে সেটাও আমাদের মনে রাখতে হবে যে এই জিনিসগুলো এরকম আর কি। তো এখন আমরা আসি, আমরা বলছি যে অর্থনৈতিক ব্যবস্থা। তো আমরা জানি যে আমাদের যে অর্থনৈতিক কার্যাবলী যে আছে, এই কার্যাবলী সম্পাদনের জন্য আমাদের কিছু বডিস আছে। যেমন আমি যদি বলি যে বডিস গুলো কি হতে পারে, যেমন ব্যক্তি অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করতে পারে, আবার সরকারও অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করতে পারে, আবার ব্যক্তি সরকার দুজন মিলেও করতে পারে। তো এখন কথা হলো যে এই যে অর্থনৈতিক কার্যাবলীগুলো পরিচালিত হবে, এর নিয়ন্ত্রণটা কে করবে? অর্থাৎ এটা কি ব্যক্তি কেন্দ্রিক হবে, নাকি এটা কি সরকার করবে, নাকি এটা ব্যক্তি আর সরকার মিলেমিশে করবে? তো আমরা জানি যে অর্থনৈতিক কার্যাবলী আমরা কি যে বলেছিলাম, আমরা বলেছিলাম যে উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ, এগুলো মিলেই মূলত আমাদের অর্থনৈতিক কার্যাবলী আসে। আমরা বলেছিলাম যে উৎপাদন আমরা দেখেছিলাম, আহ, একটা উৎপাদন করতে গেলে আরেকটা কমে যায়। এখন আমরা বলেছিলাম যে কে এই উৎপাদন, আমাদের এখানে অর্থনৈতিক ব্যবস্থায় আমাদের যে আলোচনা সেটা মূলত আমাদের বলতে হবে যে কে এই উৎপাদনটা করে। তারপরে আমরা বলেছিলাম যে বিনিময়, বিনিময় বললে আমরা বিনিময় প্রথাটা একটা সময় চালু ছিল। এখন আমরা জানি যে বিনিময় হলো উৎপাদিত দ্রব্য ও সেবা সামগ্রীর অর্থের বিনিময়ে ক্রয় বা বিক্রয় হয়ে থাকে। কে কিনবে, কতটুকু কিনবে, সেটা আমরা এখান থেকে আলোচনা করতে চাই। এরপরে আমরা বলেছিলাম বন্টন, যেমন আমরা বলেছিলাম যে উৎপাদন করতে গেলে আমাদের ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলো লাগে। তো এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলো যে আমরা ব্যবহার করছি, এই ব্যবহারের বিনিময়ে এগুলোর একটা মূল্য আছে। তো এর জন্য আমাদের ভূমিকে দিতে হয় খাজনা, ভূমির জন্য বন্টন করা হয় খাজনা, শ্রমের জন্য বন্টন করা হয় মজুরি, মূলধনের জন্য বন্টন করা হয় সুদ, এবং সংগঠককে আমরা মুনাফা বন্টন করি। এখন কথা হলো যে কিভাবে বন্টন হবে, কে কতটুকু পাবে, এবং সেটা আমাদের কে বন্টন করবে? এটা কি ব্যক্তি করবে, অর্থাৎ এটা কি ব্যক্তিগত উপায় হবে নাকি এটা সরকারি উপায় হবে, সেগুলো এখানে আলোচনা করা হয়। আর ভোগ বললে আমরা বুঝি যে, আমরা বলেছিলাম যে ভোগ, যদি বাজার ব্যবস্থা ধরি তাহলে সেখানে শুধুমাত্র যার আয় থাকে সেই ভোগ করতে পারে। কিন্তু আমরা বলছি যে এই যে ভোগ, এই ভোগ আমাদের অনেক শ্রেণী আছে যারা ডিপ্রাইভড, বঞ্চিত শ্রেণী, তাদের ইনকাম নেই, তাহলে তাদের তো ভোগ তাহলে হবে না, তাদের তো আর বেঁচে থাকার রাইট থাকবে না। তো সেক্ষেত্রে ভোগটা কিভাবে হবে, সেগুলো মূলত আমাদের এই সব ব্যবস্থা মিলে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা আসে। তাহলে আমরা বললাম কি যে আমাদের এই যে অর্থনৈতিক কার্যাবলী যে আছে, এই কার্যাবলীর বাস্তবায়নের জন্য আমাদের যে সামাজিক আর আইনগত রীতিনীতি, এই যে একটা ব্যবস্থা, এই এটা একটা প্রাতিষ্ঠানিক কাঠামো, এই প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা বলি অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকেই আমরা বলি অর্থনৈতিক ব্যবস্থা। বি ভেরি কেয়ারফুল, আমরা বলছি অর্থনৈতিক কার্যাবলী যে সম্পাদন করা হয়, এই সম্পাদনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকেই আমরা বলি অর্থনৈতিক ব্যবস্থা। এখন আমরা আসি, এই যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, এটা সম্পাদন করা হয় আমরা বলেছি। তো এই সম্পাদন করার জন্য কে করবে, কিভাবে করবে, তার ভিত্তিতে আমাদের বেশ কয়েকটা ব্যবস্থা আছে। যে অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা এখান থেকে তাহলে ভাগ করলাম চার ভাগে। তাহলে আমরা বললাম যে ধনতান্ত্রিক, নির্দেশমূলক, মিশ্র আর ইসলামী। আমরা শুরুতে একটা মিস করে ফেলেছি যে এখানে আমাদের ইসলামী ব্যবস্থাটা এর মধ্যে আসতে হবে, মিশ্র ইসলামী ব্যবস্থা।
তো এখানে আমরা আসি যে আমরা বলছি যে আমাদের তাহলে ব্যবস্থা কয়টা? আমরা আপাতত প্রধান যে ব্যবস্থাগুলো আছে সেগুলো মূলত আমাদের ৪ টা ব্যবস্থা। একটাকে আমরা বললাম ধনতান্ত্রিক ব্যবস্থা, একটাকে আমরা বলছি নির্দেশমূলক ব্যবস্থা, এগুলো কি আমরা জানি না। একটাকে আমরা বলছি মিশ্র অর্থ ব্যবস্থা, আর একটাকে আমরা বলছি ইসলামী অর্থ ব্যবস্থা। তো আহ, তোমাদের আমি রোল নাম্বারটা আমি সেভ দিচ্ছি, তোমরা কেউ ডাবল লিখবা না। তো এবার আমরা আসি আমাদের এই যে ৪ টা ব্যবস্থা আছে, এই ৪ টা ব্যবস্থার মধ্যে আমাদের প্রথম ব্যবস্থাটাকে আমরা বলছি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তো আমরা আসি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কেমন। তো এখন আমরা দেখি আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা আরো বিশ্লেষণ করতে চাই। তো তার আগে দেখে আসি আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রবর্তক বা সমর্থক কে কে আছেন। তো আমরা জানি যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রবর্তক আমাদের মেইন যে পায়োনিয়ার তাদেরকে আমরা দুজন বলেছি, একজনকে আমরা বলেছি অ্যাডাম স্মিথ, ইনি অ্যাডাম স্মিথ, আরেকজন হলো আমাদের ডেভিড রিকার্ডো। তাহলে আমরা বললাম কি যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রবর্তক যারা পায়োনিয়ার, তাদের পায়োনিয়ারের মধ্যে যারা শুরুর দিকে অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো। তো অ্যাডাম স্মিথ আমরা জানি তাকে অর্থনীতির জনকও বলা হয়। তো এরপরে আমরা বলছি কি যে তাহলে ধনতান্ত্রিক বা এই যে আমাদের আহ, আহ, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, যেটাকে আমরা বাজার ব্যবস্থা বলি, যেটাকে মুক্ত বাজার অর্থনীতিও বলা হয়, তো সেখানে দেখি আমাদের এটাকে কিভাবে আসে। তো এবার আমরা দেখি, আমরা বলছি যে এই যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমাদের এটাকে বলা হয় যে ধনতান্ত্রিক আমরা বলি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। তো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যটা কি? যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হলো এরকম, যেটাকে আমরা বলি ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম, অর্থাৎ পুঁজিবাদ, যেটাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলা হয়, যেটাকে মুক্ত বাজার অর্থনীতি বলা হয়, আর যার আরেক নাম বাজার ব্যবস্থাও বলা হয়, বাজার অর্থ ব্যবস্থা। তাহলে আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে কিভাবে বললাম এটা একটু খাতায় লিখে নিলে বেটার। আমরা বললাম ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আর কি কি আমরা নাম দিতে পারি। একটাকে বললাম পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, একটাকে আমরা বললাম বাজার অর্থ ব্যবস্থা, এটাকে বলা হয় মুক্ত বাজার অর্থ ব্যবস্থা, এখানে আমাদের আবার এটাকে বলছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তো এখন আমরা আসি তাহলে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ কি। পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো যে আমি আহ, যে কেউ ফ্রিলি পুঁজির মালিকানা হতে পারে। যেমন এখানে যে একটা সময় ছিল যখন দেখা যায় যে 1789 সালের আগ পর্যন্ত ইউরোপ বা অন্যান্য দেশগুলোতে তখন আমাদের নির্দেশমূলক অর্থ ব্যবস্থা ছিল। সে সময় দেখা যেত কি সব কাজ বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সে সময় সকল কার্যাবলী দেখা যেত যে সরকার দিয়ে পরিচালিত হতো, সরকারের কাছে সবকিছুর মালিকানা থাকতো, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো সব মালিকানা সরকারের আন্ডারে থাকতো। অর্থাৎ আমি সরকারের আন্ডারে কাজ করলে সেখান থেকে আমি যা ইনকাম করতে পারতাম, সেখান থেকে আবার সরকারের কাছ থেকে আমার দ্রব্য সেবা সামগ্রী কিনতে হতো বা ভোগ করতে হতো। তো সেটা আমাদের মূলত সরকারি বা সেটাকে আমরা সরকারি বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলি। তো দেখা গেছে যে শিল্প বিপ্লবের, ফরাসি বিপ্লবের পরে 1789 সালে তখন ইউরোপ বা পুরো আমেরিকা জুড়ে দেখা যায় যে এই পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার ধারণা আসে আর কি। এবং আমরা জানি যে শিল্প বিপ্লবের এই 1789 সালে ফরাসি বিপ্লবের পরে দেখা গেছে কি যে তখন সরকারের নিয়ন্ত্রণ তখন আর অর্থ ব্যবস্থায় কমে যায় আর কি। তখন গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত হয়। তো গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের ব্যক্তির ক্ষমতা তখন বাড়ে। তখন ব্যক্তির ক্ষমতা বাড়লে আমরা জানি যে ব্যক্তির মত প্রকাশের সাথে সাথে তার অর্থনৈতিক স্বাধীনতাও তৈরি হয়। তো যখন মত প্রকাশের সাথে সাথে অর্থনৈতিক স্বাধীনতাও তৈরি হয় তখন কি হয়? তখন দেখা যায় যে ওই ব্যক্তি তখন পুঁজি বা ধনের মালিক হতে পারে। আগে কিন্তু মালিকানা সরকারের হাতে থাকতো একটা সময়। তারপরে দেখা যেত কি যে এখন ব্যক্তি সে ব্যবসা বাণিজ্য করতে পারবে, উৎপাদন কার্য পরিচালনা করতে পারবে, করার ফলে দেখা যাবে কি যে সম্পদের মালিকানা এখন ব্যক্তির হতে পারে। তো ব্যক্তি যদি সম্পদের মালিকানা থাকে তাহলে সেই সম্পদ সে কি করবে? বিনিয়োগ করবে এবং বিনিয়োগ থেকে মুনাফা করবে। তো সরকারের ক্ষেত্রে কিন্তু এরকম মুনাফার ধারণা ছিল না। তো ব্যক্তি যখন বাজারে আসে তখন ব্যক্তি পুঁজির মালিকানা আছে, ব্যক্তি পুঁজি বিনিয়োগ করবে এবং মুনাফা অর্জন করবে। তো যে ব্যবস্থায় ব্যক্তির পুঁজি মালিকানা থাকবে এবং সে পুঁজি বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারে, সেই ব্যবস্থাকে আমরা বলি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, যার আরেক নাম আমরা বলেছি বাজার অর্থ ব্যবস্থা। তো এখন আমরা বললাম যে এই আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এই ব্যবস্থাটা আমাদের এই 1789 বা 1757 সালের পরের দিক থেকে আমাদের কেন এটা আরো বেশি বেশি এটা আমরা এই ব্যবস্থা দেখতে পাই। তো দেখা গেছে যে যে সময় শিল্প বিপ্লব হয়েছে আমাদের, আমরা জানি যে শিল্প বিপ্লবের কেন, কারণ আমরা জানি যে স্টিম ইঞ্জিন, অর্থাৎ বাষ্পচালিত যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের ফলেই কিন্তু একটা অর্থনীতিতে গতিশীলতা পায়। তো যখন দেখা যেত যে এরকম অর্থনীতিতে গতিশীলতা পেয়েছে তখন অর্থনৈতিক কার্যাবলী অনেক বেশি বেড়ে গেছে।
আমরা জানি যে সরকার একটা ছোট বডি, স্মল বডি। তো এত বড় বড় অর্থনৈতিক কার্যাবলী, যেমন যে কোনো অর্থনৈতিক কার্যাবলী, যেমন আমি যদি বলি টুথপেস্ট তৈরি হচ্ছে, তারপরে আমরা বললাম যে ধরলাম জুতো তৈরি হচ্ছে, তারপরে জামা তৈরি হচ্ছে, তারপরে ধরলাম যে তেল উৎপাদন হচ্ছে। তো এত কিছু যখন উৎপাদন হয় তখন এত কিছু সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে। তো এর আগে যখন সমাজতান্ত্রিক বা সরকারি অর্থব্যবস্থা প্রচলিত ছিল তখন দেখা যেত যে দ্রব্যের চয়েস খুব কম থাকতো, অর্থাৎ আমাদের ইকোনমিতে দ্রব্য সেবা সামগ্রী কম হতো। এবং এইগুলোর মধ্যে আমাদেরকে চয়েস করতে হতো। কিন্তু যখন শিল্প বিপ্লব শুরু হলো তখন দেখা যেত কি ভ্যারাইটিস অফ গুডস ইকোনমিতে চলে এসেছে। তো এত কিছু সরকারের পক্ষে উৎপাদন করা সম্ভব না। তো যখন সম্ভব না হয় তখন দেখা গেছে কি সরকার তখন ব্যক্তি খাতে এইসব উৎপাদন ব্যবস্থা ছেড়ে দিতে শুরু করেছে। তো বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই যে ব্যক্তি খাতে ছেড়ে দেয়, এটা কিন্তু ৮০ দশকের পরের থেকে হয়েছে। অর্থাৎ অনেক পরে কিন্তু বাংলাদেশে এইসব ব্যবস্থা প্রচলিত হয়েছে আর কি। আর এর আগে বেশিরভাগই তখন সরকারের নিয়ন্ত্রণে থাকতো আর কি। বড় বড় রাষ্ট্রীয় মালিকানায় যেসব চা বাগান বা এইসব এই আমাদের যে ব্যাংক, তারপরে এসব ছিল যে এগুলো তখন দেখা যায়। তারপরে দেখলাম যে বড় বড় শিল্প প্রতিষ্ঠান, পাট কল, চিনি কল, এগুলোতে সরকার কিন্তু তখন আস্তে আস্তে বেসরকারি খাতে ছেড়ে দিতে শুরু করলো আর কি ৮০ দশকের পরের থেকে। তো এখন আমরা বলছি যে যখন এই শিল্প বিপ্লবের ফলে দেখা গেল কি যে এই যে আমাদের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এটা কিন্তু আর টিকলো না। মানে তখন দেখা গেল উৎপাদন ব্যবস্থা এত বেশি বেড়ে গেছে যে তখন আর সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারতো না। ফলে দেখা গেল কি যে ব্যক্তি তখন সম্পদের মালিক হতে পারবে এবং ব্যক্তি ওই সম্পদ বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারবে। ফলে তখন থেকে আমাদের এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটার প্রসার শুরু হয়েছে। তো এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এখন আমরা জানি যে কোন কোন দেশে, এটা বেশিরভাগই ইউরোপ আমেরিকার দেশগুলোতে মূলত এই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা অধিকভাবে স্বীকৃত। এখানে বেশিরভাগ সবকিছুই বেসরকারি মালিকানায় পরিচালিত হয় এবং আমরা জানি যে এখানে বড় বড় বিশ্ববিদ্যালয় কিন্তু বেসরকারি মালিকানায় প্রচলিত হয়। হার্ভার্ড, এমআইটি, এগুলো কিন্তু বেসরকারি মালিকানায় চলে। এখন আমরা আসি, এবার আমরা বলছি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় আমরা বলছি সম্পদের ব্যক্তিগত মালিকানা। যেমন আমি যদি বলি যে আমার একটা পাটকল আছে, তো এই পাটকলটার মালিকানা যদি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হতো তাহলে এটা থাকতো সরকারের, তখন কিন্তু ব্যক্তির কোনো মালিকানা আর থাকতো না। কিন্তু যখন আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলছি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্পদের কিন্তু তখন ব্যক্তিগত মালিকানা আছে। অর্থাৎ এই পাটকলটা কিন্তু যে কোনো একজন ব্যক্তি, যেমন আমি তো গভর্নমেন্ট না, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এটা আমি এখন ইয়ে করতে পারি যে এটার মালিকানা আমি থাকতে পারি। তো এটার মালিকানা হলে কি হবে যে এটার মালিকানা আমার থাকলো, আমি এখানে বিনিয়োগ করেছি, যন্ত্রপাতি কিনেছি, তারপরে আমার কাঁচামাল কিনতে হয়েছে, শ্রমিক নিয়োগ দিতে হয়েছে। তো এর ফলে আমি এখান থেকে যে মুনাফা সেটা কিন্তু আর এখন সরকার না, সেই মুনাফার অংশীদার কিন্তু আমি। তো এখন আমরা বলছি কি যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এখানে আমাদের সরকারের যে মালিকানা সেটা থাকবে না, এখানে ব্যক্তিগত মালিকানা থাকবে। তো এরপরে আমরা বলছি কি যে এরপরে আমাদের পরের বৈশিষ্ট্য হলো এখানে আমরা বলছি যে উদ্যোগের স্বাধীনতা আছে। তো উদ্যোগের স্বাধীনতা বলতে আমরা কি বুঝি, যে এখানে যদি আমি বলি যে আমি কি পরিমাণ শ্রমিক নিব, কি পরিমাণ পুঁজি নিব, কি পরিমাণ জমি হবে আমার, বা কতটুকু জায়গায় আমি বিনিয়োগ করব, সেটাখানে কিন্তু আমার একটা স্বাধীনতা আছে। অর্থাৎ এখান থেকে আমার সরকার কিন্তু এখানে কোনো নিয়ন্ত্রণ করে না যে তুমি এই এই জিনিসগুলো তোমাকে মানতেই হবে, এখানে সরকারের নিয়ন্ত্রণ থাকেই না বলতে গেলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। এখানে মূলত ব্যক্তির যে উদ্যোগ সেই উদ্যোগের স্বাধীনতা আছে, আমি যে কোনো কিছুতে বিনিয়োগ করতে পারি। সেটা যদি ইকোনমিতে নিষিদ্ধ হয় তাহলে সেটা না, যেমন আমি যদি বলি যে মাদক দ্রব্য বা যেগুলো শরীরের জন্য ক্ষতিকারক দ্রব্য সেগুলোতে আবার এখানে কিন্তু সেক্ষেত্রে সরকার আসে। এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো এখানে খুব কম পরিসরে সরকারের নিয়ন্ত্রণ থাকে, খুব কম। এখন তো পুরোপুরি ওই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিশ্বের কোথাও নেই, এখানে হালকা সরকারের নিয়ন্ত্রণ থাকে, অল্প বিস্তর সরকারের নিয়ন্ত্রণ থাকে। তো এখন আমরা আসি, এরপরে আমরা বলছি কি ভোক্তার স্বাধীনতা। তো ভোক্তার স্বাধীনতা বললে কি বোঝায়, যেমন এখানে যদি আমি বলি যে আহ, আমরা বলছি যে বাংলাদেশে শুধু এখন আহ, একটাই কম্পিউটার তৈরি হয়, কারণ এখন সরকার ছাড়া আর কেউ নেই। ধরলাম আমাদের সরকার শুধু দোয়েল কম্পিউটারই তৈরি করে। একটা সময় আমরা জানি যে দোয়েল কম্পিউটার বাজারে ছেড়েছিল সরকার, কিন্তু যদি সরকার যদি শুধু বাজারেই থাকতো তাহলে তো অন্যান্য কম্পিউটার আসতো না, এসপি, অ্যাপল, ডেল, এগুলো তো আর বাজারে আসতো না। ফলে ওই দোয়েল ল্যাপটপে যেমনই কোয়ালিটি থাকুক আমাকে কিন্তু সেভাবেই কিনতে হতো। কিন্তু যদি আমি বলি যে ব্যক্তি মালিকানায় যখন থাকে তখন দেখা যায় যে অনেক কোম্পানি কিন্তু তখন মার্কেটে আসতে পারে, তখন কিন্তু ভোক্তার ভোগের ক্ষেত্রে স্বাধীনতা তৈরি হয়, যে এটা আমার ভালো লাগছে না, ফাইন, আমি এটা চুজ করতে পারি। অর্থাৎ আমরা দেখছি কি যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার ক্ষেত্রে ভোক্তার ক্ষেত্রে একটা স্বাধীনতা তৈরি হয়। আর সরকার যখন সবকিছু প্রোভাইড করে তখন দেখা যায় যে দ্রব্য সেবা সামগ্রী কম থাকে। ফলে দেখা যাচ্ছে কি যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ভোক্তা চাইলে ভ্যারাইটিস অফ গুডস সেখানে সে কিনতে পারে। এরপরে আমরা বলছি কি যে এরপরে হলো আমাদের যেটা আছে সেটা আমরা দেখি সর্বাধিক মুনাফা অর্জন। এখন আমরা বলছি কি যে যখন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের আমাদের
ব্যক্তিগত মালিকানা থাকে, তাহলে ব্যক্তিগত মালিকানা থেকে যে আয় ব্যয়ের যে পার্থক্য হবে সেখান থেকে সে মুনাফা অর্জন করতে পারে। তো এই মুনাফাটা আসলে কে অর্জন করছে? সম্পদের মালিকানা তো ব্যক্তির, তাহলে ব্যক্তি এখান থেকে মুনাফা অর্জন করবে, অর্থাৎ এখানে সরকারের মুনাফা হচ্ছে না, বা সরকার তো মুনাফা কখনোই অর্জন করতে চায় না, সরকার সবসময় জনগণের কল্যাণ চায়। তো মুনাফা অর্জন করলে ব্যক্তি এখানে, তাহলে তার ব্যক্তির মুনাফা অর্জনের সর্বাধিক স্বাধীনতা আছে। এরপরে আমরা বলছি কি অবাধ প্রতিযোগিতা। তো যখন ব্যক্তি বাজারে থাকবে, যেমন আমরা বলছি যে, যেমন ধরলাম যে একটা সময় গ্রামীণ ফোন শুধু বাজারে ছিল, তো যখন গ্রামীণ ফোন শুধু মার্কেটে ছিল তখন দেখা যেত কল রেট অনেক বেশি ছিল, 10 টাকা 15 টাকা পার মিনিটের কল রেট ছিল। তো যখন এরকম কল রেট ছিল তখন কি হতো, তখন দেখা যেত যে এখানে প্রতিযোগিতা কম, ফলে চাইলে সে ইচ্ছা মতো দাম নিতে পারতো, এবং তার আমাকে অন্য কোথাও যাওয়ার সুযোগ ছিল না, আমাকে গ্রামীণ ফোন থেকেই সুবিধা নিতে হতো। কিন্তু যখন আমি বাজারে এয়ারটেল বা রবি, বা যদি আমরা বলি যে আমাদের টেলিটক যখন মার্কেটে আস্তে আস্তে আসলো, তখন কিন্তু তাদের কল রেটটা কমে গেছে। কমে যাওয়ার ফলে কি হয়েছে যে এখন কিন্তু আমরা কম দামে তাদের সেবা নিতে পারি, কিন্তু একটা সময় কিন্তু এটা হিউজ পরিমাণে ছিল পার মিনিটের কল রেট। তাহলে আমরা বলছি কি যে প্রতিযোগিতা যখন হয় তখন দেখা যায় কি যে আমাদের ভোক্তাদের জন্য এটা সুবিধা হয়, কারণ এখানে উৎপাদন যে আমাদের দাম, যে বাজার দামটা সেটা কিন্তু হ্রাস পায়। তো ব্যক্তি মালিকানার ক্ষেত্রে এরকম অবাধ প্রতিযোগিতার সুযোগ আছে, কিন্তু সরকারি মালিকানার ক্ষেত্রে সরকার একাই মার্কেটে আছে, তাহলে সেক্ষেত্রে আর এখানে প্রতিযোগিতা থাকে না। যেমন আমি যদি বলি যে বাংলাদেশের দিকে চিন্তা করলে দেখা যায় যে রেলওয়ে কিন্তু সরকারি প্রোভাইড করে, এখানে কিন্তু অন্য কোনো প্রতিযোগী নেই, ফলে রেলওয়ের প্রাইস বাড়বে বা কমবে ওটা সরকার যা বলবে তাই হবে। যেমন যদি বলে সরকার কাল থেকে যে পার কিলোমিটার রেলওয়ের ভাড়া 5 টাকা করে, তো পার কিলোমিটার 5 টাকা করে দিতে হবে, সরকার কমিয়ে দিলে কমিয়েও দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলছি কি যে যখন আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আসে তখন চাইলেই কিন্তু একজন যে ব্যক্তি সে কিন্তু বেশি দাম রাখতে পারে না, এখানে কিন্তু প্রতিযোগিতা থাকে। যেমন আমি চাইলেই কিন্তু, শুধু কি বাজারে ডেল ল্যাপটপ আছে যে চাইলে ইচ্ছা মতো সে দাম চার্জ করতে পারে, কারণ তাকে তখন সবাই আবার এইচপির দিকে ঝুঁকে পড়বে যদি তার প্রাইস কম থাকে। এবং আমি যদি দেখি যে কম্পিটিশনে আমার প্রাইস বেশি, তাহলে অন্যরা কিন্তু আমার কাছ থেকে জিনিসপত্র কিনবে না, ফলে সেটা আমাকে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। এরপর আমরা বলছি কি যে আমাদের ভোগ সামগ্রীর বৈচিত্র্যতা, এটা আমরা বলেছি ভোক্তা স্বাধীনতা বা ভোগ সামগ্রীর বৈচিত্র্যতা একই কথা। যে আমরা বলছি যে এখানে ইচ্ছা মতো আমি যে কোনো চাইলে যে কোনো ভ্যারাইটিস অফ গুডস আমি চুজ করতে পারি, কিন্তু সরকার থাকলে সরকার একটাই প্রোভাইড করে, সেক্ষেত্রে আমার কোনো চয়েস থাকে না। এরপর আমরা বলছি বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। তো আমরা জানি যে ব্যক্তির ক্ষেত্রে, সরকারের ক্ষেত্রেও যেমন বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা আছে, ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু এরকম বড় বড় বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা কিন্তু ব্যক্তির দ্বারা পরিচালিত হয়। যেমন আমি যদি বলি যে এখন দেখা যায় যে যখন বিদ্যুতের সরবরাহ আসে তখন কিন্তু অনেক বেসরকারি কোম্পানিও সরকারকে বিদ্যুৎ প্রোভাইড করে, এগুলো কিন্তু অনেক বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা হয়ে থাকে। অথবা আমি যদি বলি যে একটা এখন যে পাটকল গুলো আসে, এখন কিন্তু ব্যক্তি মালিকানায় পাটকল আসে, এগুলো কিন্তু অনেক বড় বড় শিল্প। তো সেসবগুলো, অথবা পোশাক শিল্প যদি আমি বলি, বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা, এখানে কিন্তু বৃহদায়তন উৎপাদন ব্যবস্থাও আমাদের পরিচালিত হয়। ফলে দেখছি কি যে ব্যক্তিগত অর্থ ব্যবস্থায় আমাদের বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। এরপর আমরা বলছি পরেরটা আমাদের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তো মূলত এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আমাদের দ্বিতীয় অধ্যায়ে এটা ভালোভাবে দেয়া আছে চাহিদার যোগানের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ওখান থেকে একটু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা দেখে নিলে আরো বেটার হবে। এখানে আসলে কি আসে যে চাহিদার যোগানে যদি আমরা দেখি যে যেখানে চাহিদার যোগান এক হয়ে যায় সেখানেই মূলত আমাদের ভারসাম্য দাম আসে। তো এটা আমরা যদি দেখি অন্য কোনো চ্যাপ্টারে যে আলোচনা করতে পারি তাহলে সেটা আমাদের টার্গেট থাকবে। তো এই ভারসাম্য দামের চাইতে দাম যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যোগান বেশি হয়ে যায়, আর দাম চাহিদা কমে যায়। তো চাহিদার চাইতে যদি যোগান বেড়ে যায় তাহলে উৎপাদনকারীরা বিক্রি করার জন্য দামটা কমিয়ে দেয়। আবার যখন দাম কমে থাকে তখন অনেকেই বেশি পেতে চায়, সেক্ষেত্রে যোগান অতটা থাকে না। ফলে দেখা যায় কি যে চাহিদার চাইতে যোগান কম, ফলে অতিরিক্ত যোগানের ফলে দেখা যায় যে অতিরিক্ত চাহিদার ফলে দেখা যায় যে বাজারে দামটা বেড়ে যায়। তো এটা হলো বেড়ে যায় আবার ওই ভারসাম্য দামে যে হাজির হয়, অর্থাৎ এখানে আমাদের যে চাহিদার যোগান আছে সেই চাহিদার যোগানের স্বয়ংক্রিয় মাধ্যমে এটা দাম ব্যবস্থা এখানে পরিচালিত হয়। অর্থাৎ এখানে কেউ দাম নির্ধারণ করতে পারে না, অটোমেটিক বাজারে চাহিদার যোগান যে পয়েন্টে ভারসাম্য আসে সেখানে আমাদের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা নির্ধারিত হয়। এরপর আমরা বলছি শ্রমিক শোষণ। তো এখানে আমাদের যেহেতু মুনাফাটা একটা উদ্দেশ্য, সেহেতু এখানে কিন্তু শ্রমিক শোষণ হয়, অর্থাৎ আমি শ্রমিককে কম দিতে চাই, শ্রমিককে যদি আমি কম পে করি তাহলে আমাদের উৎপাদন ব্যয় কমে যায়, উৎপাদন ব্যয় কমে গেলে মুনাফা বেড়ে যায়। তো এরপরে আমরা আসি পরেরটা, আমাদের সরকারি নিয়ন্ত্রণ নেই। আমরা যখনই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলবো সেখানে কিন্তু সরকার কোনো নিয়ন্ত্রণ করবে না, হস্তক্ষেপ করবে না। ফলে দেখা যাবে কি এটা সরকারের নিয়ন্ত্রণ ছাড়াই কিন্তু এই ব্যবস্থা পরিচালিত হয় পুরোপুরি। যেখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা পিওর, যেটাকে আমরা বলি ক্যাপিটালিস্ট ইকোনমি, সেখানে কিন্তু সরকারের নিয়ন্ত্রণ নেই। কিন্তু যেখানে আমরা বলছি যে এখন যেহেতু আমাদের যে অর্থ ব্যবস্থা সেখানে কিন্তু হালকা পাতলা সরকারের নিয়ন্ত্রণ থাকে, অল্প বিস্তর সরকারের নিয়ন্ত্রণ থাকে, সেটাকে আমরা ধনতন্ত্রের মধ্যে ফেলি। কারণ পুরোপুরি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কোনো দেশেই সচরাচর দেখা যায় না। কারণ যেখানে যেসব দেশের গভর্নমেন্ট আছে সেসব দেশেই কিন্তু আমাদের কিছু না কিছু হলেও আমাদের
সরকারের নিয়ন্ত্রণ আছে। সরকারের নিয়ন্ত্রণ হালকা বিস্তার থাকলেও সেটাকে আমরা পিওর ক্যাপিটালিস্ট ইকোনমি বলতে পারি না। ঠিক আছে? সেহেতু আমরা বলতে পারি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা যেটাকে পিওর বলা হয় সেখানে কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তো এরপরে আমরা আসি আমাদের নির্দেশমূলক অর্থব্যবস্থা। আমরা একটু আজকে দ্রুত যাচ্ছি, এখান থেকে কোশ্চেন নিচ্ছি না, পরে যদি সুযোগ থাকে আমরা এখান থেকে আসবো। তো দেখি আমরা নির্দেশমূলক অর্থব্যবস্থার পায়োনিয়ারকে, যাকে আমরা বলি কার্ল মার্কস। আরেকজনকে আমরা দেখে আসি, ফ্রেডরিক অ্যাঙ্গেলস। তো নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রবক্তা বা সমর্থক আমাদের কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস। তো এখানে আমাদের সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্য সেটা দেখার আগে আমরা দেখে আসি যে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আসলে কাকে বলে। তো আমরা বলছি যে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় সমস্ত অর্থনৈতিক কার্যাবলী মূলত সরকার বা রাষ্ট্র দ্বারা পরিচালিত হবে এবং এখানে রাষ্ট্রের সবাই সমান, অর্থাৎ সাম্য যে নীতি, অর্থাৎ এখানে কোনো কেউ যে খুব বেশি ধনী কেউ খুব গরিব এরকম কোনো থাকার সুযোগ নেই, এখানে সবাই সমান। এবং আমরা জানি যে যত ইকোনমিতে এরকম সাম্যতা আসে তত অর্থনৈতিক কল্যাণ বেড়ে যায়। তো এটাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, আমরা সমাজের কল্যাণের দিক চিন্তা করি আর কি। তো সমাজের কল্যাণের দিকে চিন্তা করলে, তবে এটাও ঠিক যে সবসময় যে আমাদের সামাজিক কল্যাণ নিশ্চিত হয় সেটাও আমরা বলতে পারি না। কারণ এটা কল্যাণ হলো, কল্যাণ কাকে বলে আসলে? তো কল্যাণ হলো এরকম যে যত কম যত বেশি আমি ভোগ করতে পারবো অর্থনীতিতে তত আমার কল্যাণ বাড়ে। তাহলে আমরা বুঝতে পারছি কি যে যত আমাদের ভোগ বা সন্তুষ্টি বাড়বে অর্থনীতিতে, যেটা আমাদের সেকেন্ড চ্যাপ্টারে সন্তুষ্টি দেখানো হয়েছে উপযোগ, তো যত আমি ভোগ করতে পারি তত আমার মোট উপযোগ বাড়ে। তো সমাজে যদি ভোগ বেড়ে যায় অনেক বেশি তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজ কল্যাণটা বাড়ে। তো দেখা যায় কি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যারা ধন সম্পদের বেশি বেশি মালিক থাকে তাদেরই ভোগ বাড়ে, কিন্তু যারা দরিদ্র শ্রেণী, বেশিরভাগ যাদের যেখানে দরিদ্র শ্রেণী তাদের ভোগটা অত বেশি বাড়ে না। ফলে দেখা যায় কি যে সামাজিক কল্যাণটা সর্বোচ্চ হয় না। কিন্তু যখন সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয় তখন কিন্তু সরকার চায় যে সমাজে একটা সাম্যতা বিরাজ করুক। সাম্যতা বিরাজ করলে ইনকাম মোটামুটি সবারই কাছাকাছি সমান, ফলে আর যার ইনকাম নেই তার দায়িত্ব সরকার নেয়। ফলে দেখা যায় কি যে ভোগ কারোর বেশি বা কারোর কম এরকম হওয়ার সুযোগ কম থাকে। ফলে অর্থনীতিতে একটা সাম্যতা থাকে, সাম্যতা থাকলে আমরা বলি যে অর্থনৈতিক কল্যাণ সর্বোচ্চ হয়। তো মূলত এইরকম যে রাষ্ট্রীয় যে কল্যাণ সর্বোচ্চ হয় এটা একটা ধারণা, কিন্তু এই ধারণা সবসময় কারেক্ট না। সেটা আমরা বলছি যে এই যে আমাদের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, দেখা যায় যে একটা সময়ে মূলত আমাদের বিশ্বের সমস্ত দেশেই এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা পরিচালিত হতো। কিন্তু দেখা যাচ্ছে যে 1985 সালের দিকে রাশিয়ায় যখন সমাজতন্ত্রের পতন হয় তারপর থেকেই দেখা যায় যে অনেক দেশেই সমাজতন্ত্রের মূলত আর ওভাবে ছিল না, মূলত রাশিয়াতেই সমাজতন্ত্রের গোড়াপত্তন হয়। 1985 সালের পর থেকে রাশিয়ার সমাজতন্ত্রের অবসান হয়। তো মূলত রাশিয়ার সমাজতন্ত্রের অবসান হওয়ার পেছনে একটা কারণও ছিল। কারণ দেখা যাচ্ছিল যে ওই সময়ে যে এশিয়ার অনেক দেশ বা আমেরিকা বা ইউরোপ, সে সময় তারা হিউজ পরিমাণে তাদের ডেভেলপমেন্ট শুরু হয়েছিল এবং তাদের ভোগ আয় সবকিছু বাড়ছিল, তাদের জিডিপি বাড়ছিল, জীবনযাত্রার মান বাড়ছিল। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কিন্তু সেটা বাড়ছিল না। কেন বাড়ছিল না? কারণ তা দেখা গেছিল যে সব যখন রাষ্ট্রীয় মালিকানা চলে তখন কিন্তু একটা ফাঁকিবাজির টেন্ডেন্সি তৈরি হয়। যেমন আমরা জানি যে সরকারি অফিসগুলোতে যেভাবে যত দ্রুত কাজ হয়, আমরা এটা একটা জাস্ট এক্সাম্পল হিসাবে নিচ্ছি, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় যে কাজের মাত্রাটা একটু বেশি থাকে, অর্থাৎ সেখানে গেলে আমাদের দ্রুত কাজ সম্পাদন হয়ে যায়। অর্থাৎ সরকারি কাজগুলোতে দেখা যায় যে অতটা আমাদের দায়বদ্ধতা আমরা থাকা উচিত কিন্তু সেটা অতটা থাকে না আর কি, কারণ এখানে চাকরি যাওয়ার ভয় থাকে না, কম ভয় থাকে আর কি। কিন্তু ব্যক্তি মালিকানা যদি কেউ ফাঁকিবাজি করে তাহলে দেখা যাবে কি ব্যক্তি যেহেতু মুনাফার জন্য আসে, ফাঁকিবাজি করলে খরচ কিন্তু বেড়ে যায়, তাকে ঠিকই আমার বেতন দিতে হচ্ছে কিন্তু সেই পরিমাণ উৎপাদন তার থেকে আমি পাচ্ছি না। ফলে দেখা যায় কি যে ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ওভাবে ফাঁকিবাজির সুযোগ থাকে না। এখন বলা হয় কি যে সরকার একটা স্মল বডি, সে কিন্তু সবকিছু অবজার্ভ করতে পারে না। ফলে অবজার্ভ না করলে আমাদের যে বিহেভিয়ার, আমরা ইকোনমিক্সে বলে থাকি যে মানুষ যে বিহেভিয়ার সে কিন্তু ফাঁকিবাজিতেও যদি সে সুযোগ পায় তাহলে সে ফাঁকিবাজি করবে, এটা স্বাভাবিক। কারণ আমরা সবসময় রিল্যাক্স পছন্দ করি, রিল্যাক্স পছন্দ করলে সে ফাঁকিবাজি করতে পছন্দ করে। তো দেখা যায় কি যে এরকম যখন অবস্থা থাকে তখন দেখা যায় যে সরকার চাইলেও অনেক বেশি উৎপাদন করতে পারে না, কিন্তু ব্যক্তি মালিকানা যেহেতু আমি আমার প্রতিষ্ঠান আমি অবজার্ভ করতে পারি, ফলে দেখা যাবে কি যে আমি চাই যে উৎপাদন সর্বোচ্চ হোক, উৎপাদন সর্বোচ্চ হলে আমার মুনাফা সর্বোচ্চ হবে। তো সেক্ষেত্রে দেখা গেল কি ইউরোপ আর আমেরিকাতে, তোমরা অনেকে এখন পরে আসছো ধীরে ধীরে, আমি কিন্তু তোমাদের যারা শেষে আসছো তাদের রোল নাম্বার কিন্তু আমি বুঝতে পারি, কারণ যখন সেভ করা হয় তখন তোমাদের রোল নাম্বার কিন্তু শেষের দিকে থাকে। আহ, তোমরা যারা এসছো এই যে 6332 এবং 6360, তোমরা কিন্তু শেষের দিকে আসছো, এবং যারা শেষের দিকে আসো তোমরা বারবার রোল নাম্বার লিখতে থাকো, এটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট।
আমি আশা করি যে তোমরা পরের দিন থেকে এই কাজ করবে না, তোমরা সময় মতো ক্লাসে আসবা। সময় মতো ক্লাসে আসাও একটা স্টুডেন্টের দায়িত্বের মধ্যে পড়ে। তো এবার আমরা আসি, এখন আমরা দেখি যে এখন আমরা বললাম যে তাহলে রাশিয়াতে আমরা বলছি যে সমাজতন্ত্র তাহলে কেন টিকলো না? কারণ দেখা গেল কি যে ইউরোপ আর আমেরিকাতে যখন এরকম উৎপাদন বেড়ে গেছে, জনগণের ভোগ বেড়ে গেছে, ভ্যারাইটিস অফ গুড প্রডিউস হচ্ছে, তখন ইউরোপ আর আমেরিকাতে তখন দেখা গেল কি রাশিয়ায় বললো যে এই ব্যবস্থা চলবে না। রাশিয়ার লোকজন তখন এর বিরুদ্ধে একটা বিদ্রোহ টাইপের শুরু করলো। তো বিদ্রোহ শুরু করার পরে দেখা গেল কি রাশিয়ার তখন কিন্তু রাশিয়ার বেশ কিছু অঞ্চলও তখন আলাদা আলাদা স্টেট হয়ে গেছিল আর কি। রাশিয়াটা কিন্তু তখন পুরোটা রাশিয়া তখন আর থাকেনি, তখন রাশিয়া কিন্তু ভেঙেও গেছিল। এবং তারপরে দেখা গেল কি যে রাশিয়ায় কিন্তু তখন এখনো সরকারের নিয়ন্ত্রণ আছে, কিন্তু যে পরিমাণে সরকারের নিয়ন্ত্রণ তাদের ছিল সেটা কিন্তু এখন আর নেই সেই পরিমাণে। এখন কিন্তু অনেক কিছুই মার্কেট বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যক্তির হাতে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা সময় রাশিয়ার বেশিরভাগই সব নিয়ন্ত্রণ হতো সরকারের মাধ্যমে, সেখানে ব্যক্তিগত কোনো সম্পত্তি বা এরকম অর্জন করার সুযোগ ছিল না। তো 1985 সালের পরে সমাজতন্ত্রের অবসানের পরে সেখানে ব্যক্তি হাতে সবকিছু ছেড়ে দেওয়ার একটা ব্যবস্থা তৈরি হয়েছে। তো এখন দেখা যায় কি যে এখন আমরা দেখি যে এখন কোন কোন দেশে মূলত সমাজতন্ত্র আছে। তো মূলত এগুলো দক্ষিণ আমেরিকার কিছু দেশ, উত্তর কোরিয়া, চীন, ভিয়েতনাম। চীনও এখন তাদের অনেক ব্যবস্থায় বাজারে ছেড়ে দিয়েছে আর কি, বাজারের হাতে ছেড়ে দিয়েছে। সরকারের নিয়ন্ত্রণ এখন আস্তে 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 চীনের কমে গেছে আর কি, কমিয়ে দিয়েছে তারা। কারণ ব্যক্তির হাতে ছেড়ে দিলে আমরা জানি উৎপাদন বাড়ে, সার্বিকভাবে অর্থনীতিতে উৎপাদন বাড়ে, এবং অর্থনীতিতে উৎপাদন বাড়লে ভোগও বাড়ে এবং কল্যাণও বাড়ে আর কি। তো এখন আমরা দেখছি কি যে উত্তর কোরিয়া, চীন, ভিয়েতনাম, কিউবা এইসব দেশগুলোতে মূলত এখন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রচলিত আছে। তো এরপরে আমরা আসি আমাদের এই অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি আছে। আমরা বলছি যে এখানে সম্পদের মালিক, সব মালিকানা কার থাকবে? আমরা এটাকে নির্দেশমূলক বা রাষ্ট্রীয় বা সরকারি অর্থ ব্যবস্থা বলছি, সমাজতান্ত্রিক। তো এখানে আমাদের সম্পদের সমস্ত মালিকানা আগে ব্যক্তি ছিল, তো নির্দেশমূলকে আমাদের রাষ্ট্রে থাকবে। বাজারে আমাদের অবাধ প্রতিযোগিতা থাকবে না, এখানে সরকারি যেহেতু দিচ্ছে, এখানে প্রতিযোগী কে? একজনই সরকার, এখানে কোনো প্রতিযোগী নেই, গভর্নমেন্ট একাই দিচ্ছে, এছাড়া আর কেউ নেই বাজারে। শ্রমিক শোষণ অনুপস্থিত, সরকার এখানে সরকার কখনো মুনাফা প্রত্যাশী কোনো প্রতিষ্ঠান না, এজন্য সরকার কখনো শ্রমিককে কম দিবে না, সে তার শ্রম ঘন্টা অনুযায়ী পারিশ্রমিক পাবে সরকারের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। তো এখানে শ্রমিক শোষণ করা হয় না। আয় ও সম্পদের সুষম বন্টন, এখানে যদি কোনো একটা শ্রেণী অবহেলিত থাকে তাহলে এখানে তার দায়িত্ব নিবে কে? সরকার। অর্থাৎ এখানে ওরকম কোনো অবহেলিত শ্রেণী আবার উচ্চ, এখানে ধনী বা গরিব এরকম কোনো থাকবে না, এখানে সবাই একটা সমতা বিরাজ করবে। অর্থাৎ আয় ও সম্পদ যে আছে, এখানে কারোর অধিক ধনী হয়ে যাওয়া বা কারোর অধিক গরিব হয়ে যাওয়া এরকম কোনো সুযোগ থাকবে না, এখানে সম্পদের সুষ্ঠু বন্টন হবে। এখানে মুদ্রাস্ফীতি ওভাবে নেই, সরকার মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করে। এখানে জিনিসপত্রের দাম বাড়ার চান্স কম, এখানে সরকারি যেহেতু সবকিছু প্রোভাইড করে, দাম সরকারের হাতেই থাকে। চাইলেই সে যদি মুদ্রাস্ফীতির প্রেসার অর্থনীতিতে থাকে তাহলে সে চাইলেই এখান থেকে মুদ্রাস্ফীতিটাকে কমিয়ে দিতে পারে, আবার চাইলেই সে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে পারে, সেটা তার উপরে ডিপেন্ড করে। ফয়সাল রহমান কৌশিক, তুমি সময় মতো ক্লাসে আসবা, তুমি 9:30-এ জয়েন করেছো। এরপরে আমরা আসি, এরপরে আমরা বলছি যে এরপরে আমাদের সুষম উন্নয়ন। যেমন আমরা বলছি যে সরকার যেহেতু সবকিছুই সরকারের হাতে থাকে, তাহলে সরকার বিভিন্ন স্টেটে যে আমাদের বিভিন্ন রকমের উন্নয়ন, কোথাও বেশি কোথাও কম এরকমের সুযোগ নেই, সরকার সব জায়গায় সমানভাবে তার দৃষ্টি থাকে। কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা, অর্থাৎ অর্থনৈতিক পরিকল্পনা এখানে ব্যক্তির থেকে আসে না। অর্থনৈতিক পরিকল্পনা অর্থাৎ কি উৎপাদন করা হবে, কে উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করা হবে, সব সিদ্ধান্ত সরকার নেয়। বন্টন ব্যবস্থা, এখানে কে কতটুকু মজুরি পাবে, ভূমির জন্য এখানে এখানে ভূমির মালিকানা সরকারের থাকে, সেহেতু এখানে ভূমিতে খুব বেশি ইয়ে না, এখানে পুঁজির মালিকানাও সরকারের, সেহেতু আমাদের পারিশ্রমিকটা কে কিভাবে বন্টন করা হবে সেটা সরকারই নির্ধারণ করে। সমাজ কল্যাণ, সরকার যেহেতু মুনাফা অর্জন করতে চায় না, সরকার দরিদ্র শ্রেণী বা যারা ডিপ্রাইভড শ্রেণী তাদেরকে সরকার সব সহযোগিতা করতে চায়, এবং এখানে সমাজ কল্যাণটা সরকার নিশ্চিত করতে চায়, সমাজের যাতে কোনো একটা শ্রেণী যাতে না খেয়ে বা দিন যাপন করে এরকম কোনো অবস্থা সেখানে থাকবে না। মৌলিক অধিকার নিশ্চিতের দায়িত্ব সবসময় সরকারেরই থাকবে। এখানে সামাজিক নিরাপত্তা, অর্থাৎ বয়স্ক শ্রেণী, যারা শিশু শ্রেণী, তাদেরকে তো আমরা জানি যে তাদের উৎপাদন ক্ষমতা থাকে না, এদের দায়িত্ব কে নেয়? এদের দায়িত্ব সরকার নেয়, নানা রকম ভাতা এখানে প্রচলন থাকে। তো এরপরে আমরা আসি মিশ্র অর্থ ব্যবস্থা, আমাদের সময় একটু কমে গেছে। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থার প্রবর্তক আমরা দেখি লিওনেল রবিনস। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থাটা কেমন? তো মিশ্র বললে আমাদের মিক্স বোঝা যাচ্ছে। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থা কি? যে অর্থ ব্যবস্থায় আমরা বলছি যে ধনতন্ত্র এবং সমাজতন্ত্র দুটোই পাশাপাশি অবস্থান করে, তাকে আমরা বলি মিশ্র অর্থ ব্যবস্থা। তো আমরা জানি যে ধনতন্ত্র বা সমাজতন্ত্রের দুর্বল দিক আছে, যেমন ধনতন্ত্র হলে এখানে ফাঁকিবাজির একটা টেন্ডেন্সি তৈরি হয়। এখানে যারা শেষে আসছে তাদের রোল নাম্বার আমি ইন্ডিকেট করে রাখবো 6334।
তুমি প্রায় প্রত্যেক ক্লাসে দেরি করো। ইবাদত হোসেন, তোমাকে আমরা নেক্সট ক্লাস থেকে আরো মার্ক করার চেষ্টা করব। এখানে তোমরা যারা পরে এসছো তাদেরকে আমরা এখানে ইন্ডিকেট করে রাখবো, দেখি তারপরের দিন থেকে তোমরা একই কাজ প্রত্যেকদিন করো কিনা, কারণ তোমাদের আমরা দেখছি যে রোল নাম্বার গুলো প্রত্যেকদিনই শেষে থাকে। তো এরপরে আমরা আসি, এর পরে আমরা দেখছি যে তাহলে ধনতন্ত্রের দুর্বলতা কি আছে। যেমন আমি যদি বলি যে ধনতন্ত্রের দুর্বলতা এমন কিছু ব্যাপার আছে যেগুলো অর্থনীতিতে আসতে পারে। যেমন ধরলাম একটা সময়ে ঢাকার হাজারীবাগে চামড়ার কারখানা ছিল। তো চামড়ার কারখানা ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়, তাহলে ধরলাম এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আছে, কারণ ব্যক্তি মালিকানায় চামড়ার কারখানাগুলো চলছে। তো যখন আমরা বলছি যে ব্যক্তি মালিকানায় যখন চলে, তখন কিন্তু পরিবেশ দূষণের দিক আমি খুব বেশি খেয়াল রাখি না, কারণ পরিবেশ দূষণ রোধ করতে গেলে আমার খরচ বেড়ে যায়। কারণ আমি পরিবেশ দূষণ কেন হয়, কারণ জানি যে চামড়ার থেকে প্রচুর দুর্গন্ধ বা রাসায়নিক নির্গত হয়। তো রাসায়নিক গুলো আমাদের পানিতে মেশে, তো পানিতে মিশলে পানির কোয়ালিটি খারাপ হয়ে যায়, সেখানে মাছ আর থাকে না। তো মাছ না থাকলে আমরা জানি যে সেখান থেকে জেলেরা ক্ষতিগ্রস্ত হয়। তারপরে পানির থেকে সঙ্গে অন্যান্য যা যা অণুজীব যা যা থাকে সেগুলো কিন্তু মারা যায়। ফলে এটা সোসাইটিতে কি করে, আমাদের আমাদের কিন্তু একটা পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট করে। আবার যদি বলি বাতাসে দুর্গন্ধ আছে, তো দুর্গন্ধ আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তো যখন এভাবে থাকে তখন ব্যক্তির কিন্তু সমাজ এই আমাদের যে এরকম পরিবেশ দূষণ এগুলো নিয়ে কিন্তু মাথা ব্যথা থাকে না। তখন সরকার কি করতে পারে, সরকার বলবে যে এখানে যারা থাকে তাদের তো এই জুতো পরে না, কিন্তু তাদের বাতাস থেকে দুর্গন্ধ নিতে হয়। তা তোমার জুতো না পরে কেন সে বাতাস থেকে দুর্গন্ধ নিবে? ফলে দেখা যাবে কি যে সরকার বললো যে তোমার উপরে আমি অধিক মাত্রায় ট্যাক্স দিব, ট্যাক্স দিয়ে এদের যাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এদেরকে আমি স্বাস্থ্য সেবার জন্য আলাদাভাবে বললাম যে এই এলাকার লোকজন যারা স্বাস্থ্য সেবা নিবে তারা স্বাস্থ্য ফ্রি, কারণ ওইখানে যারা ওই ট্যাক্স দিয়েছে তাদের ট্যাক্সের টাকা এদের স্বাস্থ্য সেবা চলবে। কিন্তু ব্যক্তি যদি একা থাকতো তাহলে কিন্তু সে ওই পরিবেশকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেটা কিন্তু টার্গেট থাকবে না। অথবা সরকার কি বলতে পারবে, বলতে পারে যে তুমি নতুন টেকনোলজি নিয়ে আসো, যে টেকনোলজিতে পরিবেশ বা এগুলো দূষণ হবে না। ফলে দেখা যাবে কি যে তখন কিন্তু সরকারের একটা নিয়ন্ত্রণ থাকে। কিন্তু যখন এরকম যেমন আমি যদি বলি এখন ব্যক্তি মালিকানায় সবকিছু পরিচালিত হয়, ইচ্ছা মতো ঢাকা শহরে গাড়ি নামছে, তো ইচ্ছা মতো যদি গাড়ি নামে ফলে সেক্ষেত্রে দেখা যাবে দুদিনের মধ্যে আর রাস্তায় চলাচল করা যাচ্ছে না, পুরো রাস্তা সব আটকে আছে গাড়িতে। ফলে সেক্ষেত্রে সরকার হিউজ পরিমাণে ট্যাক্স বসাতে পারে। তো ট্যাক্স বসালে কি হয়, দেখা যায় যে সেক্ষেত্রে ট্যাক্স বসালে জনগণ আর চাইলে ইচ্ছা মতো গাড়ি নিয়ে মাঠে নামতে পারছে না। তো এখন আমরা আসি, তাই যে এবার আমরা বলছি যে সমাজতন্ত্রের দুর্বলতা কি, যে সমাজতন্ত্রের দুর্বলতা দেখা যায় যে, অথবা আমি যদি বলি ধনতন্ত্রে এমন অনেক গুডস আছে যেগুলো বাজারে আসা উচিত না, কিন্তু সেগুলো বাজারে চলে আসে। যেমন কি হতে পারে সেক্ষেত্রে, সেক্ষেত্রে হতে পারে যে প্রোহিবিটেড গুডস, যেমন আমাদের অ্যালকোহলিক গুডস যেগুলো, সেগুলো মার্কেটে চলে আসতে পারে, কারণ এখান থেকে তো মুনাফা আছে। তো সরকার থাকলে এগুলোকে নিয়ন্ত্রণ করে, কারণ এগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এরপর আমরা বলছি সমাজতন্ত্রের দুর্বলতা কি, যে সমাজতন্ত্রে দেখা যায় যে একটা ফাঁকিবাজির টেন্ডেন্সি থাকে। অর্থাৎ সরকার একটা স্মল বডি, সে কিন্তু সবাইকে অবজার্ভ করতে পারে না। অবজার্ভ করতে না পারলে উৎপাদন কিন্তু কমে যায়, অর্থাৎ সম্পদের সুষ্ঠু ব্যবহার হয় না। সুষ্ঠু ব্যবহার কিন্তু তো আমাদের ধনতান্ত্রিকে হয় আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে এই যে দুর্বল দিকগুলো আছে, এই দুর্বল দিকগুলো পরিত্যাগ করে যেসব জায়গায় অনেক বড় বড় সেক্টর যেগুলো জনকল্যাণমূলক সেগুলো মূলত সরকারের হাতে থাকে, এবং যেগুলো ডেইলি অ্যাক্টিভিটিস, যেমন আমি বলছি যে আমি তেল কিনতে চাই, চাল কিনতে চাই, ডাল কিনতে চাই, এগুলো ডেইলি অ্যাক্টিভিটিস, এগুলো মূলত সরকার করে। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এগুলো মূলত সরকার করে। আর ডেইলি অ্যাক্টিভিটি যেমন চিনি, তেল, ডাল, এগুলোর সরবরাহ মূলত, অথবা জামা কাপড়, মোবাইল, ল্যাপটপ, এগুলো মূলত ব্যক্তি দেয় আর কি। তো যেসব জায়গায় দেখা যায় যে জনকল্যাণমূলক বা সরকার আসতে চায় না, এই ব্যক্তি আসতে চায় না, সেই সব জায়গায় মূলত সরকার আসে। তো ব্যক্তি কেন আসতে চায় না রাস্তাঘাট বানানোতে, কারণ জানি যে ব্যক্তি সেখানেই থাকে যেখানে সবার কাছ থেকে চার্জ করা যায়। যেমন আমি যদি বলি যে বাজারে যে আমি বললাম যে আমাকে 1 লিটার পানি দাও, কিন্তু পানি কিন্তু ফ্রি না, কিন্তু আমি রাস্তা দিয়ে হেঁটে আসছি, আমি একজন বয়স্ক বা শিশু, আমার কিন্তু ইনকাম নেই। ফলে সেক্ষেত্রে দেখা যায় কি যে যদি আমার ইনকাম না থাকে তাহলে কিন্তু আমার রাস্তায় হাঁটার কোনো সুযোগ তৈরি হবে না, কারণ রাস্তা তো ফ্রি হওয়ার কথা না। কিন্তু যদি রাস্তায় এভাবে হাঁটতে না দেয় তাহলে দেখা যাবে কি যে অনেকেই আমাদের বাসায় বসে থাকছে। তো এইসব জায়গায় যেখানে ফ্রি রাইডার থাকে, অর্থাৎ যেখানে আমরা বলছি যে, যেমন আমি যদি বলি যে আমি রাস্তা দিয়ে হেঁটে গেছি, কিন্তু ব্যক্তি হলে কিন্তু কাউকে ফ্রি হাঁটতে দিবে না। ফলে সেক্ষেত্রে কি হয়, এইসব জায়গায় কিন্তু ব্যক্তি আর রাস্তাঘাট বানাবে না। যেখানে সবার কাছে চার্জ করা যায় মূলত সেখানেই মূলত আমাদের সরকার আসে আর কি, এই ব্যক্তি আসে। আর যেখানে সবার কাছে চার্জ করা যায় না সেখানেই মূলত আমাদের সরকার থাকে। তো আমি একটু মুখটা খুলে দিচ্ছি, তারপরে আমি আবার এখানে আসছি। যদি এখানে কারোর কোশ্চেন থাকে তাহলে সেটা বলো। যে এখন আমি যদি একটা কোশ্চেন করি যে আহ, মিনহাজুর রহমান, যদি আমি তোমাকে কোশ্চেন করি যে ধরো পাবলিক পার্ক, তো পাবলিক জি পার্কে কি স্যার। সবার কাছে চার্জ করা হয়? না স্যার। তো পাবলিক পার্কে সবার কাছে চার্জ করা হয় না, কিন্তু তুমি ধরো কুর্মিটোলা গলফ ক্লাব, সেখানে কিন্তু একটা পার্ক হতে পারতো, কিন্তু সেখানে সবার কাছে কিন্তু চার্জ করা হয়। হ্যাঁ স্যার। এখন আমি যদি বলি যে ধানমন্ডি লেক, তো এই ধানমন্ডি লেক যদি ব্যক্তি মালিকানায় দেয়া হয় তাহলে কি সমস্যা হতো সোসাইটিতে? এইখানে কেন স্যার সরকার আসলো, এখানে কেন সরকার আসলো? মানে
স্যার বুঝলাম না স্যার, একটু আরেকবার বলবেন? আমাদের ধানমন্ডি লেক এখানে তো জি স্যার। ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া যেত, যে ব্যক্তি মালিকানায় সে হ্যাঁ হাই রাইজ বিল্ডিং বানাতে পারতো, সেখান থেকে সে মুনাফা অর্জন করতে পারতো, উৎপাদন বেড়ে যেত। কিন্তু সরকার কেন এখানে পাবলিক পার্কে এসে বললো না না না, এটা আমাদের পার্কই থাকুক, এটা পার্ক থাকার প্রয়োজন কেন আছে? স্যার, এখানে তো পরিবেশ ফ্রি এই যে রাইডার মানে আছে। ফ্রি রাইডার ধানমন্ডি অর্থ লেক কি? কি সরকারি? ফ্রি রাইডার অর্থ কি? যেমন ধরো তুমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছ, তোমার একজন জি বন্ধু স্যার। বলছে এই আমাকে একটু লিফট দাও তো, আমাকে একটু পৌঁছে দাও তো। তখন তুমি কি বললে? ওকে ফাইন। কিন্তু তোমার বন্ধুর কিন্তু তোমার মোটরসাইকেলও কিনতে হচ্ছে না, তেলও কিনতে হচ্ছে না, বা চালাতে হচ্ছে না, কোনো খরচ নেই। হ্যাঁ সে স্যার। শুধু সেখান থেকে জি। বেনিফিট নিচ্ছে। তো ফ্রি রাইডার কি? যেমন ধরো আমি ট্যাক্স দেই, ধরলাম আমি সরকারকে ট্যাক্স পে করি, আমি ওই পার্কে হাঁটতে পারবো। কিন্তু যারা ট্যাক্স দিচ্ছে না, যেমন শিশুরা, তাদের তো ইনকাম নেই। যারা বয়স্ক রিটায়ার্ড পিপুল, তাদেরও কিন্তু ইনকাম নেই, তারা সরকারকে ট্যাক্স দিবে কিভাবে? তাদের তো ট্যাক্স দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু তাহলে কি তারা হাঁটতে পারবে না? তাহলে সরকার কেন বলছে যে তোমরা হাঁটো? কিন্তু যারা কিন্তু ব্যক্তি যদি আসতো, শুধু বলতো যে তারা ট্যাক্স দিবা, তুমি এখান থেকে ফি দিয়ে যাও। পাবলিক পার্কে একটা নির্দিষ্ট ফি আছে, এই ব্যক্তিগত আমার মালিকানায় প্রতিষ্ঠিত, তুমি ফি দিয়ে পার্কে ঢুকো। কিন্তু আমি তো ব্যক্তিগত ফি দিয়ে পার্কে ঢুকছি না, আমি চাইলেই যেতে পারছি ধানমন্ডি লেকে। কেন এটা পসিবল হচ্ছে? এবং সরকার কেন চায় যে সবাই পার্কে হাঁটুক? স্যার, মৌলিক অধিকার পূরণ করার জন্য যেরকম এবার দেখো, আমি যদি বি- বলি যে সরকার বলছে যে যেমন ধরো ব্যক্তি যদি আসতো, সে কিন্তু ওই আমাকে ঢুকতে দিত না, আমার যদি ইনকাম না থাকে, তাই না? তখন সরকার জি জি বলছে যে যারা শিশু আছে, তারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের শরীর বিল্ড আপের প্রয়োজন আছে, তাদেরকে মুক্ত বাতাস নেওয়ার অধিকার আছে। তো সেক্ষেত্রে যদি তাদের মুক্ত বাতাস না নিতে পারে, তারা জড় জড় পদার্থে পরিণত হবে, বাসায় যদি বসে থাকে, তাহলে জি সেক্ষেত্রে তাদের শরীর বিল্ড আপেরও প্রয়োজন আছে। কারণ আমরা জানি যে স্বাস্থ্য আমাদের যদি বেটার না হয়, তাহলে সেক্ষেত্রে প্রোডাকশনও কিন্তু লস হবে। ফলে সরকার চিন্তা করে কি, নেক্সট টাইম আমাদের ইকোনমি যদি ভালোভাবে প্রডিউস করতে চায়, তাহলে এখন এই সব গোষ্ঠীকে আমাদের এখানে হাঁটতে দিতে হবে, বা এখানে তাদের ব্যায়ামাগার বা সুবিধা দিতে হবে। আর যারা বলছে যে আচ্ছা। যারা বয়স্ক, তারা তো আমাকে সার্ভিস দিয়েছে একটা নির্দিষ্ট সময়, অর্থনীতিতে অবদান রেখেছে, তাদেরকে আমি এখন ফ্রিলি তাদেরকে এখানে যাতায়াত করতে দিতে পারি, তাই না? এইসব জি চিন্তা করে স্যার। সরকার কিন্তু এদেরকে প্রোভাইড করে। আর যদি আমি বলি যে স্যার রাস্তাঘাটের মুদ্রাস্ফীতি ব্যাপারে কি? বলতে কি বোঝায়? স্যার, মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়? মুদ্রাস্ফীতি অর্থ হলো মুদ্রাস্ফীতি। সময়ের সাথে সাথে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। যেমন দাম স্তর আর কি, ওটা তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে আছে, মানে দ্বিতীয় পত্রে আছে। দ্বিতীয় পত্রে আমরা ওটা সেকেন্ড পেপারে। মুদ্রাস্ফীতি হলো যেমন গত বছর তুমি যেসব জিনিস যে দামে কিনেছো, এবছর তার চাইতে জি। বেশি দামে কিনছো, অর্থাৎ গড়ে অর্থনীতিতে দাম স্তর বেড়ে যায়। তো আমরা যদি এটা হুম। চিন্তা থাকবে, যদি আমরা একটা আলাদা ক্লাস নিতে পারি, সেখানে আমরা দেখি যে যে জিনিসগুলো সমস্যা আসে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, মুদ্রাস্ফীতি, এগুলো তোমরা লিখে রাখো। আমরা একটা আলাদা ক্লাস নেওয়ার জি ব্যবস্থা স্যার। করব। দেখি এই সব জায়গায় আমরা এগুলো সমাধানের একটা চেষ্টা দিতে পারি কিনা, ঠিক আছে? তো এখানে আমরা বলছি কি যে জি এই স্যার। অসুবিধা থেকে বের হয়ে আসার জন্য মূলত যেখানে ফ্রি রাইডিং প্রবলেম থাকে, অর্থাৎ জনগণ যেখানে ফ্রিলি ভোগ করার একটা সুযোগ থাকে, সেখানে কিন্তু তোমার কখনোই তোমার ইয়ে আসবে না, ব্যক্তি আসবে না, সেখানে সবসময় সরকার আসবে। যেমন ধরো তুমি যদি রাস্তায় চলতে চাও, তাহলে তুমি রাস্তায় সমস্ত রাস্তায় বেড়া দিতে হবে যদি ব্যক্তি থাকে, কারণ আমি যে পে করবে তাকেই টোল বসিয়ে পে করতে হবে। তাই এত রাস্তায় বেড়া দেওয়া তো ব্যক্তির পক্ষে আবার খরচ বেড়ে যাবে। আবার এখানে হিউজ